দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর যে অপশনাল পেপার রয়েছে, সেই অপশনাল পেপারের সিলেবাস এবং স্ট্র্যাটেজি নিয়ে। হ্যাঁ, তার সাথে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। ক্লিয়ার? না, স্টুডেন্টদের জন্য কোনো স্পিকার নেই। হ্যাঁ, তাহলে যখন শোনা যাচ্ছে তখন আমি শুরু করছি। সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এর জিওগ্রাফি অপশনাল পেপার। এখানে কি কি আলোচনা করা হবে? এখানে হচ্ছে সিলেবাস আর তার সাথে হচ্ছে স্ট্র্যাটেজি। ওকে, প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত কোশ্চেনগুলো আছে, তো সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমি এখানে আলোচনা করবো। হ্যাঁ, দেখো, প্রথমে যেটা সেটা হচ্ছে জিওগ্রাফি। যারা আমরা অপশনাল পেপার হিসেবে নিয়েছি তাদের আমার জানা উচিত প্রথমেই। সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ জিওগ্রাফি আর হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি। ক্লিয়ার? এই দুটো পার্ট রয়েছে মেনলি। এই প্রিন্সিপাল অফ জিওগ্রাফির মধ্যে দুটো ভাগ আবার, সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি আর হিউম্যান জিওগ্রাফি। ক্লিয়ার? এরপর এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আছে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশিয়ানোগ্রাফি এবং হচ্ছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। ক্লিয়ার? এবং এছাড়াও হচ্ছে কার্টোগ্রাফিও রয়েছে এর মধ্যে। আর হচ্ছে হিউম্যান জিওগ্রাফির মধ্যে দেখো এখানেতে ইকোনমিক জিওগ্রাফি, পপুলেশন জিওগ্রাফি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি এবং রিজিওনাল প্ল্যানিং। এগুলো তোমরা মোটামুটিভাবে জানো। এছাড়াও দেখো যেটা হচ্ছে রিজিওনাল প্ল্যানিংয়ের ক্ষেত্রে, যেমন জিওগ্রাফি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এবার জিওগ্রাফি ইন্ডিয়ার মধ্যে ফিজিক্যাল, রিসোর্স বেস, ইকোনমি অ্যান্ড পপুলেশন। আর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ফিজিক্যাল, রিসোর্স বেস, ইকোনমি, এখানেও সেই পপুলেশন, এইগুলো কিন্তু রয়েছে এখানেতে। হ্যাঁ, যদি কারো কনফিউশন থাকে তাহলে চ্যাট বক্সে লেখো, আমি তোমাদেরকে রিপ্লাই করে দিচ্ছি। ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে। তাহলে দেখো, অপশনাল পেপারে মেনলি অপশনাল পেপার যদি আমাদের পড়তে হয় তাহলে মেনলি দুটো ভাগ আমাদের পড়তে হচ্ছে, তাই তো? একটা হচ্ছে কি, একটা হচ্ছে জিওগ্রাফির বেসিক কনসেপ্টগুলো, জিওগ্রাফির বিভিন্ন কনসেপ্টগুলো। তার সাথে হচ্ছে দেখো একটা, সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি, সেই রিজিওনাল জিওগ্রাফি সম্পর্কে। ক্লিয়ার? তো রিজিওনাল জিওগ্রাফি সম্পর্কে আমরা এখানে জানবো। তো যদি কারো ধরো কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা চ্যাট বক্সে লিখবে, ওখান থেকে আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর এটা রেকর্ডেড হিসাবে থেকে যাবে, তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, এই কারণে ওটা রেকর্ডিং প্রবলেম বা লাইভে আসা যাচ্ছিল না। তো সেটা মেবি সলভ হয়ে গেছে। তারপর দেখো এখানেতে যে জিওমরফোলজি, যে মেন যে জিওমরফোলজি রয়েছে সেখানে কতগুলো বিষয় আমাদের জানতে হবে। যেমন হচ্ছে নেচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ কাস্ট মানে কি, আর্থ সার্ফেসের ওপরে যে সমস্ত ফিচারগুলো রয়েছে, আর্থ সারফেসের উপরে যে ফিচার রয়েছে সেইগুলোকে আমাদের জানতে হবে। অর্থাৎ আর্থের যে কাস্ট, অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ আমাদের সিলেবাসে রয়েছে। তাহলে ইন্টেরিয়র অফ দ্য আর্থ দেখো, তারপরে রয়েছে দেখো স্ট্রাকচার অফ দ্য আর্থ ইন্টেরিয়র। তার আমরা জানি যে প্রথমে হচ্ছে একদম ওপরে সারফেস, এর মধ্যে দুটো ভাগ, সিয়াল আর সীমা। হ্যাঁ, ওকে। তারপর ম্যান্টেল, কোর, এই বিষয়ে কিন্তু ডিটেলস আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো তার মধ্যে কি পড়ছে, অরিজিন, ডিস্ট্রিবিউশন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশেন বেসিন। এটা থেকে সেভাবে কোশ্চেন আসে না, তো তাও তোমাদেরকে এটা কিন্তু মোটামুটিভাবে জেনে রাখতে হবে। ওকে। আর থিওরি অফ আইসোস্ট্যাসি, কন্টিনেন্টাল ডিপ্ট আর প্লেট টেকটনিক, এই তিনটে থিওরি রয়েছে। তার মধ্যে প্লেট টেকটনিক এবং কন্টিনেন্টাল ডিপ্ট যে দুটো থিওরি আছে, এই দুটো থিওরি থেকে কোশ্চেন কিন্তু অনেক সময় আসে। আমরা দেখি যে কোশ্চেন এসেছে বিভিন্ন বছরে। আর একটা হচ্ছে আর্থ মুভমেন্টের বিভিন্ন টাইপস অ্যান্ড এফেক্টগুলো। তার মধ্যে এন্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনিক ফোর্সেস, মানে দু ধরনের ফোর্স হয়, সেই ফোর্সগুলো, এবং জিওমরফোলজি ফান্ডামেন্টাল কনসেপ্ট,
এছাড়া ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং এখান থেকেও কোশ্চেন আসে। আর ল্যান্ডফর্ম যে বিভিন্ন রয়েছে, যেমন হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, গ্লেশিয়াল ল্যান্ডফর্ম, এওলিয়াল ল্যান্ডফর্ম, ওকে, কোস্টাল এবং কোস্টাল ল্যান্ডফর্ম, তারপর কাস্টের যে ল্যান্ডফর্মগুলো, সেই ল্যান্ডফর্মগুলো এখানে পড়তে হবে আমাদেরকে। আর ইভলিউশন অফ ল্যান্ডস্কেপ, তার মধ্যে সাইক্লিক কনসেপ্ট আর নন সাইক্লিক কনসেপ্ট, ডেভিস পিঙ্ক, এই যে কনসেপ্টগুলো আছে সাইকেল অফ ইরোশনের, সেই সাইকেল অফ ইরোশনের কনসেপ্টগুলো পড়তে হবে। এটা আমাদের জিওমরফোলজিতে এই বিষয়টা এখানে রয়েছে, ক্লিয়ার। এরপরে যে পার্টটা রয়েছে দেখো, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি। জিওমরফোলজি মানে কি, মানে স্টাডি অফ ল্যান্ডফর্ম, হ্যাঁ, অর্থাৎ কোনো একটা জায়গাতে যে ল্যান্ডফর্মগুলো রয়েছে, মেনলি ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, তারপরে গ্লেশিয়াল ল্যান্ডফর্ম, এওলিয়ান ল্যান্ডফর্ম, এই ধরনের যে ল্যান্ডফর্মগুলো রয়েছে, সেই ল্যান্ডফর্মগুলো সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে। সেটা কিন্তু এই জিওমরফোলজির মধ্যে পড়ে। এবং সেই ল্যান্ডফর্মগুলো জানতে গেলে আমাদের আর্থের যে, আমরা জানি আর্থ একটা ইলিপ্টিক্যাল শেপে রয়েছে। তো আর্থের যে উপরের অংশ, সেই অর্থাৎ আর্থের কাছ থেকে শুরু করে ইন্টি অফ দ্য আর্থ পর্যন্ত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ তার বিভিন্ন যে বৈশিষ্ট্য, সেইগুলোকে আমাদেরকে জানতে হবে। এছাড়াও বিভিন্ন যে ল্যান্ডফর্মগুলো রয়েছে, সেই ল্যান্ডফর্মগুলো যেভাবে ইভলিউশন হচ্ছে স্টেপ বাই স্টেপ বা স্টেজেস অফ যে ইভলিউশন, সেইটাকে আমাদেরকে জানতে হবে, ক্লিয়ার। আর একটা হচ্ছে দেখো এখানে, সেটা হচ্ছে তো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি মিনস হচ্ছে ক্লাইমেটিক যে কন্ডিশন, আমাদের আর্থের অ্যাটমসফিয়ারের যে ক্লাইমেটিক কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে আমাদেরকে এখানে জানতে হবে। তার মধ্যে কী আছে, নেচার, কম্পোজিশন, স্ট্রাকচার, এই ধরনের যে কম্পোজিশন, সেই কম্পোজিশনগুলোকে আমাদের জানতে হবে। এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ ক্লাইমেট এবং ওয়েদারের যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো পড়তে হবে। কারণ ওয়েদার মানে আমরা জানি কি, যে ওয়েদার হচ্ছে একটা সাময়িক অবস্থা। অর্থাৎ ধরো আমি এই রুমে এখন বসে আছি, এই মুভমেন্টে এখানে যে কন্ডিশন, সেটা হচ্ছে ওয়েদার। এবার এই টোটাল একটা একটা ধরো জেলা বা একটা ব্লকের অ্যাভারেজ যে ওয়েদার কন্ডিশন, অর্থাৎ 30 বছরের যে অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন, সেটাকে আমরা বলছি ক্লাইমেট। তাহলে কোনো একটা দেশের যে ক্লাইমেটিক কন্ডিশন, সেই ক্লাইমেটিক কন্ডিশনটা কিন্তু আমাদের জানতে হবে। মানে আমাদের ক্লাইমেট কাকে বলে, ওয়েদার কাকে বলে, ওয়েদার এবং ক্লাইমেটের মধ্যে পার্থক্য কী, অ্যাটমসফিয়ার যে রয়েছে, অর্থাৎ আর্থের যে অ্যাটমসফিয়ার রয়েছে, যেখানেতে আমরা জানি যে বায়ু রয়েছে বিভিন্ন, তো তার যে নেচার, তার কম্পোজিশন, তার স্ট্রাকচার, এগুলোকে পড়তে হবে, হ্যাঁ। তারপরে দেখো সার্কুলেশন অফ উইন্ড, জেট স্ট্রিম, মনসুন। এই মনসুন থেকে প্রচুর প্রশ্ন আসে, যেটা হচ্ছে মৌসুমী বায়ু, সেখান থেকে প্রশ্ন আসে। তারপর কনডেনসেশন অ্যান্ড প্রেসিপিটেশন, এই কনডেনসেশন এবং প্রেসিপিটেশন এখান থেকেও প্রশ্ন আসে। ঘনীভবন, কীভাবে মেঘ তৈরি হয়, কীভাবে, এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো। তারপরে এয়ার মাস আর ফ্রন্ট, টপিক্যাল অ্যান্ড এক্সট্রাটপিক্যাল সাইক্লোন, বিভিন্ন যে সাইক্লোনিক স্টর্ম বা সাইক্লোনিক কন্ডিশন আছে, সেগুলোকে পড়তে হবে। তবে এই যে সাইক্লোনটা এখানে আমরা পড়বো, এটা আমাদের পেপার 2-তে কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে পেপার 1-এর প্রথম যে গ্রুপটা আছে, অর্থাৎ গ্রুপ এতে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, তার সাথে হচ্ছে কার্টোগ্রাফি। এখানে টোটাল 5টা ভাগ রয়েছে, তার মধ্যে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। জিওমরফোলজিতে তাহলে স্টাডি অফ ল্যান্ডফর্ম নিয়ে আলোচনা, ক্লাইমেটোলজিতে বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশন নিয়ে আলোচনা আছে, ওশেনোগ্রাফি হচ্ছে ওশেন নিয়ে, অর্থাৎ অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওশেন বেসিন, এগুলো, এবং হচ্ছে বটম টোপোগ্রাফি, ওশেন বেসিন, হ্যাঁ, তারপরে ইন্ডিয়ান প্যাসিফিক যে ওশেন রয়েছে, সেই ওশেন, এই ধরনের বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হবে, ক্লিয়ার। তারপরে দেখো প্যাসিফিক এবং আটলান্টিক যে ওশেন রয়েছে, সেই প্যাসিফিক এবং আটলান্টিক ওশেনে কী কী রয়েছে, সেগুলো জানতে হবে। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ওশিয়ান ওয়াটার, অর্থাৎ ওশিয়ানের যে ওয়াটার রয়েছে, তার ফিজিক্যাল এবং বিভিন্ন কেমিক্যাল প্রপার্টিজ, যেমন টেম্পারেচার, স্যালিনিটি, তার ডেন্সিটি কী, এই ধরনের, এবং টিএস ডায়াগ্রাম প্রায় কোশ্চেন আসে। আর ওশেন ডিপোজিট এবং মেরাইন রিসোর্স, এখান থেকেও প্রশ্ন আসে। তো দেখো এখান থেকে মোটামুটিভাবে সমস্ত টপিকগুলোকে আমাদের কভার করতে হবে, এই 3টে টপিকের। কারণ এই তিনটে যে মেন বিষয়, যেমন জিওগ্রাফি, ক্লাইমেটোলজি, ওশেনোগ্রাফি, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, ওকে। এরপর দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, যেখানেতে নেচার, কম্পোজিশন অফ বায়োস্ফিয়ার, হ্যাঁ, কনসেপ্ট রিলেটিং টু ইকোসিস্টেম, তারপরে প্রোডাকশান, অর্থাৎ এই যে অংশটা, এটা মেনলি হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড, এবং ন্যাচারাল হ্যাজার্ড, ন্যাচারাল ডিজাস্টার, যেগুলো কন্টেম্পোরারি ইস্যু হবে, পেপার 2-তে আমাদের পড়তে হয়, সেইগুলো এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো এখানে কার্টোগ্রাফির মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিআইএস, তারপরে থিমেটিক ম্যাপিং, হ্যাঁ, এই ধরনের জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, ইভলিউশন, বিভিন্ন কম্পোনেন্ট, ফাংশন, এগুলো পড়তে হবে আমাদেরকে। তারপরে দেখো এখানে ইকোনমিক জিওগ্রাফি, অর্থাৎ এখানে এটা হচ্ছে গ্রুপ বি। এরপর এই গ্রুপ বিতে আছে হিউম্যান জিওগ্রাফি। তাহলে এতে পড়লাম আমরা ফিজিক্যাল জিওগ্রাফি, আর বিতে পড়ছি আমরা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে বিভিন্ন ইকোনমিক জিওগ্রাফি রয়েছে, পপুলেশন জিওগ্রাফি রয়েছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল জিওগ্রাফি, সেটেলমেন্ট জিওগ্রাফি এবং রিজিওনাল ডেভেলপমেন্ট। তোমরা সিলেবাস অলরেডি দেখেছো, তাও আজকে জাস্ট যেহেতু ফার্স্ট ক্লাস, তোমাদেরকে আমি বিষয়গুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। তো কনসেপ্ট অফ থিওরি অফ রিসোর্স, তারপর লোকেশন অ্যানালাইসিস, বিভিন্ন এগ্রিকালচারের যে বিভিন্ন লোকেশন, কোন জায়গাতে কী ধরনের এগ্রিকালচার,
সেটা আমাদের জানতে হবে। তারপরে দেখো বিভিন্ন ফিশিং বা ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলো, তারপরে ইকোনমিক বিভিন্ন মডেল, হ্যাঁ, যেমন হচ্ছে ভন থুনেন মডেল পরীক্ষায় খুব আসে, ওয়েবার, হ্যাঁ, এ ধরনের যে বিভিন্ন জন যে মডেল দিয়েছিলেন সেই মডেলগুলো এখানে আমাদেরকে জানতে হবে। তারপর দেখো রস্ট্র মিডেলের মডেল, গ্লোবাল ইকোনমিক যে বিভিন্ন প্যাটার্ন বা ফাংশন রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তারপর পপুলেশন জিওগ্রাফির মধ্যে বিভিন্ন পপুলেশন গ্রোথ, তারপরে ম্যালথাস থিওরি, নিও ম্যালথালিজম থিওরি, হ্যাঁ, তারপর হচ্ছে অপটিমাম পপুলেশন, তারপর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্যাটাস গ্রোথ, এগুলো পড়তে হবে। তারপরে এখানেতে বিভিন্ন প্যাটার্ন, ওয়ার্ল্ড পপুলেশনের গ্রোথ, তারপরে বিভিন্ন পপুলেশন ডেন্সিটি, এই বিষয়গুলো কিন্তু এখানে আমাদের আছে। আমি আরও ডিটেলসে পরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যখন পড়াবো তখন ডিটেলসে বলবো। আমি জাস্ট একটা তোমাদেরকে আউটলাইন দেওয়ার চেষ্টা করছি। ওকে, কনসেপ্ট অফ স্পেস, স্পেসের মধ্যে অ্যাবসোলিউট স্পেস এবং রিলেটিভ স্পেস কনসেপ্ট রয়েছে। ওকে, তার মানে এখানে দেখো তোমার সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল এইখানেতে অ্যাবসোলিউট স্পেস, রিলেটিভ স্পেস, রিমল্যান্ড থিওরি এবং হচ্ছে তোমার হার্টল্যান্ড থিওরি আর বাউন্ডারি অফ ফ্রন্টিয়ারের ডিফারেন্স খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে প্রায়। তারপর দেখো সেটেলমেন্ট জিওগ্রাফি, সেটেলমেন্ট বলতে কি বুঝি, সেটেলমেন্টের বিভিন্ন মর্ফোলজি, সেটেলমেন্টের টাইপ, তার প্যাটার্ন, হ্যাঁ, রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, এগুলো পড়তে হয়। তারপরে দেখো এখানে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, হ্যাঁ, সিবিডি, তার ক্যারেক্টারিস্টিক্স, চেঞ্জেস, এগুলো পড়তে হয়। সেন্ট্রাল প্লেস থিওরি, র্যাঙ্ক সাইজ রুল, এগুলো পড়তে হবে। এছাড়া রিজিওনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে কোনো জায়গার যদি আমরা দেখি যে রিজিয়ন বলতে কী বুঝি, কোনো একটা নির্দিষ্ট রেসপেক্টে, সেটা ফাংশনাল হতে পারে বা ফর্ম্যাল হতে পারে। ফাংশনাল মিন কোনো ফাংশনের ভিত্তিতে কোনো একটা জায়গাকে যখন ভাগ করা হয় তখন সেটাকে আমরা বলছি ফাংশনাল রিজিয়ন। ফর্ম্যাল রিজিয়ন কি? ফর্ম্যাল রিজিয়ন হচ্ছে কোনো ন্যাচারাল বেসিসে যখন আমরা ভাগ করছি বা ডিভিশন করছি তখন সেটাকে আমরা বলছি ন্যাচারাল। ওকে, তখন সেটাকে আমরা বলছি ফর্ম্যাল রিজিয়ন। তো এই রিজিয়নের যে কনসেপ্ট রয়েছে সেই রিজিয়ন কনসেপ্টগুলো এখানে জানতে হবে। তারপরে আসছে দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে মেনলি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমি, পপুলেশন আর হচ্ছে রিসোর্স বেস, অর্থাৎ বিভিন্ন যে রিসোর্স রয়েছে সেগুলো পড়তে হবে। তাহলে ফিজিক্যাল জিওগ্রাফি, তারপরে দেখো এখানে ইকোনমি, তারপর পপুলেশন, তারপর হচ্ছে রিসোর্স বেস, এই চারটে কনসেপ্ট আমাদেরকে এখানে জানতে হবে। ক্লিয়ার? তারপরে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও তাই, এখানে ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমি, পপুলেশন এবং হচ্ছে রিসোর্স বেস, এই চারটে বিষয় এখানে রয়েছে মেনলি। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত তোমাদের মোটামুটি আমি যেটা বললাম সেটা জাস্ট একটা ওভারলাইন, মানে আউটলাইন, যে তোমরা কি আমাদের কী কী সিলেবাসে রয়েছে, কী কী পড়তে হবে। এটা অলরেডি আমরা জানি, তাও আমাদের যেহেতু প্রথম ক্লাস সেহেতু আমি এই জিনিসগুলো আলোচনা করে দিলাম। তো তোমাদের কিছু প্রশ্ন থাকলে বা জানার থাকলে তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করছি। এরপর দেখো যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে এখানেতে 2021 সালের প্রশ্ন আছে, আর তারপরে দেখো 2022 সালের প্রশ্ন আছে। ওকে, তো 2021 সালের যে প্রশ্ন আছে সেখান থেকে আমরা দেখে নেব যে কোন কোন গ্রুপে কী ধরনের প্রশ্নগুলো এসেছিল এবং প্রশ্নের প্যাটার্ন জানবো, কত নম্বরের কোশ্চেন আসে। তার সাথে আমরা জানবো যে কটা কোশ্চেন কীভাবে করতে হয়, অর্থাৎ আমাদের একটা টোটাল আউটলাইন দরকার। আমরা সিলেবাস সম্পর্কে মোটামুটিভাবে আমরা অলরেডি জানি এবং আমরা এখানে দেখে নিলাম যে আমাদের কী কী রয়েছে। হ্যাঁ, আমি যদি আসি যে কোশ্চেন ওয়াইজ আমাদের কী কী পড়তে হবে, তাহলে দেখো প্রত্যেকটা যদি আমি প্রশ্নের মান ধরি তাহলে 25 অথবা 15, অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন যদি দেখি তাহলে 25 নম্বরের কোশ্চেন আসতে পারে, অথবা 15 নম্বরের কোশ্চেন আসতে পারে, অথবা দেখো এখানে 30 নম্বরের কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন বলছি। তারপর দেখো একটা 10 নম্বরের কোশ্চেন হতে পারে, একটা কোশ্চেন, এভাবে হতে পারে। আবার 20 নম্বরের কোশ্চেন হতে পারে। তার মানে দেখো বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে। অর্থাৎ
কোনো একটা প্রশ্ন দেখো এখানে মেনলি এখানে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে তোমার 40 নাম্বার করে, তাই না? 40 করে, অর্থাৎ আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে 40 করে টোটাল যদি আমরা কোশ্চেন দেখি তাহলে 40 করে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, তাহলে কত নম্বর? 200 নম্বর। এবার এই 40-এর মধ্যে আমাদের ভাগ থাকে, কোনোটা থাকে 25+15, কোনোটা থাকবে হয়তো 30+10, কোনোটা 20+20, এই ধরনের প্রশ্ন থাকে। তার মানে কোশ্চেনের যে প্যাটার্ন তার মধ্যে একটা দেখো ভেরিয়েশন আছে, মানে কোশ্চেনের যে মার্কস ডিস্ট্রিবিউশন, কোনো একটা কোশ্চেন দেখো 25 নম্বর, আবার কোনো একটা প্রশ্ন 30 নাম্বার, আবার একটা প্রশ্ন হয়তো 10 নাম্বার। তার মানে আমাদেরকে প্রিপারেশানটা এমনভাবে নিতে হবে যাতে একটা হয়তো 25 নম্বরের প্রশ্ন হিসাবে আমরা প্রিপারেশান নিয়েছি, সেই প্রশ্নটা 10 নম্বরে পড়ে যেতে পারে বা আসতে পারে পরীক্ষাতে। আবার একটা 15 নম্বরে প্রিপারেশান নিয়েছি, সেই প্রশ্নটা 30 নম্বরের একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে প্রিপারেশানটা আমাদের এমন নেওয়া দরকার যেখানেতে আমরা একটা প্রশ্ন একটা প্রশ্ন, সেই প্রশ্নটা যেমনভাবে প্রশ্নটা আসুক, অর্থাৎ 25 নম্বর আসুক, 20 নম্বরে আসুক, 10 নম্বরে আসুক বা 15 নম্বরে আসুক, সেটার জন্য আমরা অ্যান্সার করে আসতে পারি। ক্লিয়ার? এইভাবে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা উইদাউট গাইডেন্সে থাকে তারা এই ভুলটা করে, একটা বড় প্রশ্ন কতটা লিখবো বা আমাদের কতটা লেখা দরকার, এই জায়গাটাতে কিন্তু খুব বেশি মানে প্রবলেমেটিক তৈরি হয়। ওকে, মানে প্রবলেম তৈরি হয়। আচ্ছা, বইয়ের কথা বলছি, বই এখন কিছু নিতে হবে না, বই আমি পরে বলবো, আগে ভালো করে বুঝে নাও। হ্যাঁ, বই পরে তখন তোমরা যদি মনে করো তখন কিনবে, আমার মনে হয় না বই লাগবে। হ্যাঁ, দেখো এখানে তো 25 নম্বরে আমি যেটা বলছিলাম যে 25 নম্বরে একটা প্রশ্ন যখন 10 নম্বরে চলে আসছে, তখন কিন্তু আমাদের মনে হতে পারে যে ওই প্রশ্নটা আমরা কীভাবে লিখবো বা কতটা লিখবো। তো প্রিপারেশানটা আমরা এখানেতে যারা গাইডেন্সের মধ্যে আছো তারা এমনভাবে প্রিপারেশানটা নেব এবং আমরা প্রত্যেকটা কোশ্চেনকে এমনভাবে সাজাবো এবং লেখাটাকে আমরা এমনভাবে তৈরি করব যাতে আমাদের বুঝতে পারি যে আমি 25 নম্বরের জন্য কতটা লিখবো, 10 নম্বরের জন্য সেই প্রশ্নটাকে আমরা কতটা লিখবো। আর এই ভুলটা কিন্তু তো হয় কখন, যখন কেউ আলটিমেটলি, যেমন এই যে বইয়ের কথা বলছো, ধরো বই থেকে আমরা পড়লাম একটা 30 নম্বরের কোশ্চেনের আমরা অ্যান্সার করে রাখলাম, আমি পরীক্ষাতে গিয়ে দেখলাম যে কোশ্চেনটা 10 নম্বরের কোশ্চেন হিসাবে দিয়েছে, অথচ আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে এই যে সমস্যাটা তৈরি হয়, এটা কিন্তু অপশনাল জিওগ্রাফিতে একটা বড় মানে সমস্যা। এই কারণে কি হয়, যারা সেলফ স্টাডি করে বা এবং তারা অন্য কারোর মানে সেভাবে যারা এক্সপিরিয়েন্স তাদের সাথে কথা বলে না, আমি বলছি না যে পড়ার কথা বলে না, তখন কি হয় এই প্রবলেমটা তৈরি হয়, সময়ে লিখে আসতে পারে না। ক্লিয়ার? তো এই জিনিসটাই কিন্তু আমাদেরকে মাথায় রেখে সবসময় চলতে হবে যে আমরা কোশ্চেনের ফরম্যাটটা এমনভাবে করে রাখবো যে প্রশ্নটা আমাদের যত নম্বরে দিক, সেটা 30 নম্বর দিলেও আমি যেন লিখে আসতে পারি, আবার 10 নম্বর দিলেও যেন আমি সেটা লিখে আসতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম একটা টার্গেট থাকবে। এখানে দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি সিলেবাসটা আমি ওখানে বলেছি, তোমাদেরকে একটু জাস্ট গো থ্রু করে গেছি। গ্রুপ এতে আমাদের তাহলে কটা আছে? 5টা রয়েছে। তাহলে জিওমর্ফোলজি, ক্লাইমেটোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, আর হচ্ছে তোমার ওশেনোগ্রাফি, আর হচ্ছে কার্টোগ্রাফি। তাহলে এখানে দেখো কোশ্চেন এসছে যে অ্যারি এবং প্যাটের মধ্যে, যে অ্যারি এবং প্যাটে আইসোস্ট্যাসি থেকে কোশ্চেন এসছে, আইসোস্ট্যাসি। তাহলে আইসোস্ট্যাসি কার পার্টের মধ্যে আছে? জিওমর্ফোলজি। আবার দেখো এখানে দেওয়া আছে যে বিভিন্ন যে ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, হ্যাঁ, আর্থ মুভমেন্ট এবং তার ফলে যে ল্যান্ডফর্ম তৈরি হয় সেগুলোকে ব্যাখ্যা করতে বলেছে। তার মানে প্রথমে যে প্রশ্নটা আছে দেখো সেটা জিওমর্ফোলজি থেকে আছে, তাই না? জিওমর্ফোলজি থেকে আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে গ্রিন হাউস গ্যাস এবং হচ্ছে তারপর বিটুইন দ্য অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স অফ টপিক্যাল অ্যান্ড মিড ল্যাটিটিউড সাইক্লোন, মানে এটা কোথা থেকে আছে? ক্লাইমেটোলজি থেকে আছে, অর্থাৎ সাইক্লোন রিলেটেড। তারপরে দেখো এখানে আছে কি, যে বিভিন্ন হ্যাজার্ড, ন্যাচারাল হ্যাজার্ড সম্পর্কে এবং তার সঙ্গে পপুলেশন এবং এনভায়রনমেন্টাল কোয়ালিটির সঙ্গে পার্থক্য দিচ্ছে, তারপরে এটা রিলেশন দিয়েছে। তারপরে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে এখান থেকে, জিওগ্রাফি থেকে। তারপরে দেখো এখানে জিআইএস, রিমোট সেন্সিং, হ্যাঁ, আর স্যাটেলাইট যে আছে, যে বিভিন্ন ধরনের স্যাটেলাইট আছে তার যে পার্থক্য সেটা দিয়েছে। তার মানে এখানে কি আছে? এখানে আছে কার্টোগ্রাফি, তাহলে এখানে কার্টোগ্রাফি। তারপর দেখো এখানে দেওয়া আছে বিভিন্ন এলিমেন্ট এবং লোকেশন, ওশিয়ান ডিপোজিট, আর ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার। তো এটা কি হচ্ছে? ওশিয়ানোগ্রাফি থেকে কোশ্চেন ছিল, ওশিয়ানোগ্রাফি থেকে 2021, খুব সহজ কোশ্চেন। তাহলে দেখো এখানে 5টা যে ইউনিট বললাম, একটা হচ্ছে জিওমর্ফোলজি, একটা ক্লাইমেটোলজি, একটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, কার্টোগ্রাফি এবং হচ্ছে ওশিয়ানোগ্রাফি। ওকে, ওশিয়ানোগ্রাফি। তাহলে এই 5টা ইউনিট থেকে কটা প্রশ্ন ছিল? 5টা। ক্লিয়ার? তারপরে আবার এখানে দেখো কোশ্চেন দিয়েছে, দেখো এখানে মডেল দিয়েছে, তাহলে ইকোনমিক জিওগ্রাফি, এখানে ইকোনমিক জিওগ্রাফি থেকে ছিল। তারপরে দেখো এখানে ম্যালথাস থিওরি, মানে পপুলেশন জিওগ্রাফি থেকে ছিল, ম্যালথাস থিওরি, ম্যালথাসের যে পপুলেশন গ্রোথ থিওরি। তারপরে এখানে দেখো স্পেস কনসেপ্ট দিয়েছে, তার সঙ্গে সোশ্যাল প্রসেস দিয়েছে, মানে এটা হচ্ছে পলিটিক্যাল
পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি থেকে। কোথা থেকে দিয়েছে? পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি থেকে। আর এখানে দেখো দিয়েছে আরবান সেটেলমেন্ট, তারপরে এটা কোথা থেকে দিয়েছে? সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে, সেটেলমেন্ট জিওগ্রাফি। আর এখানে দেখো হাউ এগ্রিকালচার ডেভেলপমেন্ট ক্যান রিলেট দ্য রিজিওনাল ডেভেলপমেন্ট, তাহলে এটা কোন ইউনিট ছিল? রিজিওনাল ডেভেলপমেন্ট। খুব ভালো করে লক্ষ্য করো তো, ওখানে 5টা ইউনিট ছিল, 5টা প্রশ্ন ছিল, এখানে 5টা ইউনিট থেকে 5টা প্রশ্ন ছিল। ভালো করে বুঝবে, 5টা ইউনিট ছিল, 5টা প্রশ্ন, এখানে 5টা ইউনিট, 5টা প্রশ্ন। করতে হবে কি? মেন এখানে হচ্ছে ফান্ডা, এনি 5 কোশ্চেন টেকিং অ্যাটলিস্ট 2 ফ্রম ইচ গ্রুপ, অর্থাৎ গ্রুপ এ থেকে অথবা গ্রুপ বি থেকে অ্যাটলিস্ট 2টো করে কোশ্চেন নিতে হবে, এখানে 2টো, এখানে 2টো। টোটাল অ্যান্সার করতে হবে কটা? 5টা। একটা প্রশ্ন আমি করতে পারি কোথা থেকে? ফিজিক্যাল জিওগ্রাফি থেকে করতে পারি, অথবা হিউম্যান জিওগ্রাফি থেকেও করতে পারি। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে করতে পারি, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি থেকেও করতে পারি। তাহলে এখান থেকে একটা আর এখান থেকে একটা অ্যান্সার করতে পারি। এবার যার যেটা ভালো লাগে, কারো ফিজিক্যাল জিওগ্রাফি ভালো লাগে, কারো হিউম্যান জিওগ্রাফি ভালো লাগে, সে সেই জায়গাটা থেকে অ্যান্সার করবে। তাহলে আমাদের মেন যে জিস্টটা দাঁড়ালো এখানেতে, সেটা হচ্ছে 5টা ইউনিট গ্রুপ এ, 5টা ইউনিট গ্রুপ বি। তাহলে গ্রুপ এ থেকে 5টা ইউনিট, গ্রুপ বি থেকে 5টা ইউনিট। তাহলে 5টা ইউনিট আছে। তাহলে এই যে 5টা ইউনিট আছে, এই 5টা ইউনিট থেকে 5টা প্রশ্ন থাকছে, 5টা কোশ্চেন থাকছে, এখানেও 5টা কোশ্চেন থাকছে। অ্যান্সার করতে হচ্ছে কটা? এটা থেকে 2টো, এটা থেকে 2টো, আর যে কোনো একটা থেকে একটা। টোটাল কটা? টোটাল হচ্ছে 5টা। তাহলে 5টা প্রশ্ন কত? 40 নম্বর করে। টোটাল কত? 200 নম্বর। ক্লিয়ার? 200 নম্বর। তাহলে এখানে যদি আমি 3টে টপিক প্রথমে ভালো করে পড়ি, আর এখান থেকে যদি আমি 3টে টপিক ভালো করে পড়ি, তাহলে টোটাল যদি আমি 6টা টপিক ভালো করে পড়ে নিই, পরবর্তীকালে আমরা যদি বাকিগুলো পড়বো, অবশ্যই পড়বো, বাট এই 6টা ইউনিট যদি আমরা টোটালটা ভালো করে রেডি করে নিই, তাহলে আমাদের এই 200 নম্বরে অ্যান্সার করতে সুবিধা হবে, আমরা পেয়ে যাবো, তাই না? এই জিনিসটা সবাইকে বুঝে নিতে হবে যে 6টা ইউনিট আমরা খুব ভালো করে পড়বো, আর বাকি 4টে ইউনিট আমরা পড়বো, বাট এই 6টা ইউনিট থেকে আমরা এত সুন্দর করে তৈরি করে রাখবো যাতে আমাদের ওখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা অ্যান্সার করে আসতে পারি এবং ভালো লিখে আসতে পারি। যত আমি ভালো লিখে আসবো, তত ভালো মার্কস আসার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? এই জায়গাটা কার কার বুঝতে অসুবিধা আছে তোমরা মেসেজ করে বলতে পারো, আর যদি ক্লিয়ার হও তাহলে ক্লিয়ার বলতে পারো, যেমন আগে ইন্দোসিস বললো যে ক্লিয়ার, তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো। ওকে? বিবেক, রাহুল, অমিত মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, আজকে একটু টেকনিক্যাল ইস্যু আছে, পরের দিন থেকে আর থাকবে না এটা। প্রথমের দিকে জাস্ট যখন ডেমো পারপাস করছিলাম তখন কিছু ভিডিও এমনি রেকর্ডিং হয়ে রয়ে গেছিলো হয়তো তোমাদের ওখানে। এরপর দেখো পেপার 2, তাহলে পেপার 1টা আমরা মোটামুটি বুঝলাম, ঠিক আছে? এবার দেখো পেপার 2, পেপার 2 এর ক্ষেত্রে এখানেও 2টো গ্রুপ আছে, একটা গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। তাহলে গ্রুপ এটা কি আছে? গ্রুপ এটা আছে জিওগ্রাফি অফ কি আছে? ইন্ডিয়া বা ইন্ডিয়ান জিওগ্রাফি, আর এটা হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো করে বুঝবে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে ক্লাসেতে আমার সেই ফ্লোটা নেই, হ্যাঁ, মানে আমি প্রথমের দিকে একটু সমস্যা হয়েছিল তো এই কারণে। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, তো এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যান্সার কোশ্চেন 1 অ্যান্ড এনি 2 ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ এখান থেকে এক নম্বর যে প্রশ্নটা, আর এখান থেকে দেখো অ্যান্সার কোশ্চেন 6 মানে 6 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কম্পালসারি আমাদের করতেই হবে। ক্লিয়ার? পেপার 1-এর থেকে পেপার 2-এ একটা জিনিস একটু লক্ষ্য করো, পেপার 1-এতে যে কোশ্চেনের প্যাটার্ন ছিল সেখানেতে আমরা দেখেছি 30 নম্বরের পর্যন্ত কোশ্চেন ছিল, বাট এখানে প্রথমের যে মানে 40 নম্বরের করে প্রশ্ন ছিল, বাট হাইয়েস্ট মার্কস যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা 30 নম্বরের ছিল। এখানে তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা 20 নম্বর কিন্তু হাইয়েস্ট। ওকে, দেখো 20 নম্বর হাইয়েস্ট, কারণ এখানে 1 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে 40 মার্কসের থাকে, 6 নম্বর কোশ্চেন যেটা সেটা 40 মার্কসের থাকে, অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম কোশ্চেনটা হচ্ছে 40 নম্বরে, আর ইন্ডিয়ান জিওগ্রাফির গ্রুপ বিতে প্রথম কোশ্চেনটা হচ্ছে 40 নম্বরে। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সব 30 নম্বর করে থাকে। কত নম্বর করে থাকে? 30 নম্বর করে থাকে। ক্লিয়ার? 30 করে। তাহলে এই যে 30 নম্বর করে প্রত্যেকটা প্রশ্ন থাকছে, প্রথমেরটা 40,
তারপরে দেখো প্রত্যেকটা প্রশ্ন 30 নাম্বার করে। এই 30-এর মধ্যে কোশ্চেনের প্যাটার্নটা বেশিরভাগটা আমি দেখতে পাচ্ছি 20, 10 এরকম ভাগ থাকে। তাছাড়া দেখো এবার অনেক ভাগ থাকে 7, 8, 5 এইভাবে অনেক কিন্তু ভাগ থাকে। তাহলে আমি যদি 20 নম্বরে একটা কোশ্চেন প্রিপারেশন নিয়ে রাখি, সেই কোশ্চেনে যদি 5 নম্বরে আসে, তাহলে আমাকে সেটা লিখে আসতে হবে এবং সময়ের মধ্যে লিখে আসতে হবে। এটাও কিন্তু পেপার 2-তে একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এই জায়গাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা 20 নম্বরের প্রশ্ন রেডি করে রেখেছি, কনসেপ্ট ক্লিয়ার করে রেখেছি। তো সেই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনটাকে আমরা 5 নম্বরে বা 5 নম্বরে কীভাবে কমপ্লিট করে আসবো বা লিখে আসবো সময়ের মধ্যে। আবার কোনো একটা 5 নম্বরের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি, সেটা 20 নম্বরের কোশ্চেন এলো, তখন আমরা সেটা কীভাবে ম্যানেজ করবো, কীভাবে আমরা সেটাকে লিখে আসবো ওই সময়ের মধ্যে, এই জিনিসটা আমাদের মধ্যে তৈরি হতে হবে। তবেই কিন্তু আমরা অপশনাল জিওগ্রাফিতে ভালো মার্কস পেতে পারবো। দেখো এরকম অনেক স্টাডি মেটেরিয়াল অনেক কিছু আছে, কিন্তু আমাদেরকে আসল যেটা সেটা হচ্ছে তৈরি হতে হবে নিজেরা যদি তৈরি না হয়, তাহলে আমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল বা অন্য কিছু আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়ে যাই, বাট সেটাকে আমরা লিখে আসতে পারবো না, সময়ের মধ্যে লিখতে পারবো না, সেই জায়গাতে আমাদের সমস্যা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে দেখো এখানেতে প্রথম যেটা ছিল, আমি বলেছিলাম যে ফিজিক্যাল পার্টটা, অর্থাৎ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল পার্টটা ভালো করে পড়তে হবে, মানে রয়েছে আমাদের সিলেবাসে। দেখো এখানে দেওয়া আছে ইন্ডিয়া ইন্টু ফিজিওগ্রাফিক রিজিয়ন, অর্থাৎ ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক রিজিয়ন আমরা পড়েছি, হাইয়েস্ট পিক, লোয়েস্ট পিক, এ ধরনের বিভিন্ন বিষয়গুলো আমরা পড়েছি। তো সেই বিষয়টাকে আমরা ইলাবোরেট করে পড়তে হবে। এখানেতে আমাদের প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি পড়তে হবে এবং অন্যরা যে অ্যান্সার লিখবে তার থেকে আমাদেরকে আলাদা লিখতে হবে, মানে আলাদা মিনস কনসেপ্ট একই থাকবে, বাট আমরা এমনভাবে লিখবো যেটা নাম্বার বেশি আসবে এবং অন্যদের থেকে আমার খাতাটাকে আলাদা করে রাখবে। ক্লিয়ার? সেই হিসাবে আমরা কিন্তু প্রিপারেশান নেব। এখানে দেখো স্ট্রাকচার অফ ওয়েস্টার্ন হিমালয়, তার মানে হিমালয়ান বিভিন্ন বিষয়গুলো রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল যে অ্যাসপেক্টগুলো, ফিজিক্যাল যে পার্টটা, সেই পার্ট এখানে রয়েছে। ফিজিওগ্রাফি ডিভিশন, ক্লাইমেট, ড্রেনেজ, সয়েল, এগুলো আমরা তো পড়ি। সেই বিষয়গুলোকে আরও ভালো করে এখানে পড়তে হবে এবং ইন ডিটেলসে পড়তে হবে। কিছু কিছু ইনফরমেশান আমাদেরকে জেনে রাখতে হবে, আর কিছুটা কনসেপচুয়াল লিখতে হবে। অপশনাল জিওগ্রাফিতে কনসেপচুয়াল ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি 20 নম্বরের কোশ্চেন 5 নম্বরে লিখতে পারবে, আবার 5 নম্বরের কোশ্চেনকেও তুমি 20 নম্বরে লিখে আসতে পারবে। আর যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, যে কোন কোশ্চেনটা 20 নম্বরে পড়বে, কোন কোশ্চেনটা 8 নম্বরে আসতে পারে, কতটা লিখবো, এই বিষয়টা তোমাদের আস্তে আস্তে তৈরি হবে যখন তোমরা মক টেস্টগুলো দিতে থাকবে। একটার পর একটা মক টেস্ট দেবে, তখন তোমরা আরও ভালো বুঝতে পারবে। ক্লিয়ার? তারপর দেখো এখানে রামসার সাইট কোশ্চেন দিয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিভিসি, ফ্লাড কন্ট্রোল। তার মানে এখানে দেখো আমি যদি লক্ষ্য করি, তাহলে কন্টেম্পোরারি যে ইস্যু আছে সেই ইস্যু থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, ফ্লাড কন্ট্রোল, হ্যাঁ, রিভার নেটওয়ার্ক, এই ধরনের যে কোনো, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ যে নেটওয়ার্ক, ড্রেনেজ সিস্টেম, এই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এবং বিভিন্ন যে ভ্যালি প্রজেক্ট, হ্যাঁ, দামোদর ভ্যালি প্রজেক্ট বা ওয়াটার নিয়ে যে সমস্ত দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন স্টেটের মধ্যে, এবং বিভিন্ন যে ড্যাম, রিজার্ভার, এই বিষয়গুলো রয়েছে, এগুলোকে আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। এছাড়া দেখো ন্যাচারাল ভেজিটেশন ইন্ডিয়াতে, দেখো ক্লাইমেট অন ডিস্ট্রিবিউশন ন্যাচারাল ভেজিটেশন, এখানে কী দেওয়া আছে? ক্লাইমেট। তুমি যদি পেপার 1-এ ক্লাইমেট চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখো বা ক্লাইমেট চ্যাপ্টার থেকে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, তবেই কিন্তু এটা তুমি ভালো অ্যান্সার দিতে পারবে। কারণ নর্মালি আমরা পয়েন্ট করে করে অ্যান্সার দিলাম, এটা 20 নম্বরের কোশ্চেন আছে, পয়েন্ট করে করে আমরা অ্যান্সার দিলাম, 10টা পয়েন্ট লিখলাম, দিয়ে আমি ন্যাচারাল ভেজিটেশনের সাথে ক্লাইমেটের রিলেশন দেখানোর চেষ্টা করলাম। তো এই বিষয়টা আরও ভালো হবে যদি তোমার ক্লাইমেটের নলেজটা বেশি থাকে। ওই জন্য আমরা সবসময় ক্লাইমেটের কনসেপ্ট, মানে পেপার 1-এ জোর দেবো, এর কারণেই যাতে আমাদের ওখানে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। তখন পেপার 2টা আমাদের কাছে অনেক ইজি হয়ে যায়, এবং যখন আমি এগুলো বুঝিয়ে দিই, তখন আগের স্টুডেন্ট তো অনেকেই মানে হেল্প হয়েছে, তোমরাও কিন্তু অনেকটা হেল্প পাবে। তো সুতরাং পেপার 1টা মাথায় রাখবে যে আমাদের ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আর এখানে দেখো তুমি এখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সোশ্যাল ফরেস্ট্রি, হ্যাঁ, তারপরে বিভিন্ন যে ফরেস্টের যে কনজারভেশন, হ্যাঁ, সয়েল কনজারভেশন, সয়েল ইরোশন, এগুলো খুব মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশান আমাদের সোসাইটির মধ্যে বা ফিজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে বা বিভিন্ন একটা রিজনের মধ্যে। তো সেই বিষয়গুলোকে আমাদের কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে রাখতে হবে। এবং এই যে সোশ্যাল ফরেস্ট্রি কী, সোশ্যাল ফরেস্ট্রির যে কনসেপ্ট, সেগুলো আমরা পেপার 1-এ ভালো করে পড়ে রাখতে হবে। আর যখন যে ক্লাসটা পরের দিন থাকবে, অর্থাৎ হয়তো আজকে আমি বলে দিলাম যে এই পরের দিন এই ক্লাস থাকবে, সেই বিষয়টা সম্পর্কে একটুখানি পড়ে রাখবে, ইন্টারনেট থেকে পড়ে রাখবে। বই তো বলছি এখন
দরকার নেই, পড়ে রাখবে যে জিনিসটা কী, কোথায় কী সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, এই ধরনের একটু খুঁজতে থাকবে অবসর সময়তে। তারপরে দেখো এখানেতে যে বিভিন্ন লোকেশন, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান, কারণ এখানে দেখো ছোটনাগপুর প্লেটুর যে ইকোনমিক সিগনিফিকেন্স, আমরা বলি মিনারেল হাব ছোটনাগপুর প্লেটু। তো এই ছোটনাগপুর প্লেটুতে বিভিন্ন আমাদের ইস্পাত শিল্প থেকে শুরু করে সমস্ত শিল্প, হ্যাঁ, তার এখানে বিভিন্ন মিনারেলস অ্যাভেলেবেল রয়েছে ছোটনাগপুর প্লেটুতে। তো তার যে গুরুত্ব, সেই গুরুত্ব দিয়ে কোশ্চেন এসছে। তো ইন্ডিয়ান জিওগ্রাফিতে বুঝতে পারছো যে কোন কোন বিষয়গুলো, এরকম নয় যে কোশ্চেন এসেছে যে ইন্ডাস্ট্রি কোথায় কোথায় রয়েছে, কোথায় কোন ইন্ডাস্ট্রি রয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডিয়া কোথায় কোথায় রয়েছে, সেগুলো আলোচনা করো, এই ধরনের প্রশ্ন নয় কিন্তু। ইকোনমিক সিগনিফিকেন্স অফ ছোটনাগপুর প্লেটো, ছোটনাগপুর প্লেটোর ইকোনমিক সিগনিফিকেন্স কি, ইজি, এগুলো কিন্তু বিরাট কিছু কঠিন নয় যে আমরা পারবো না, জানবো না, পড়তে বুঝতে পারবো না, সে কিছু না, সিম্পল একটার সাথে একটা কানেক্টেড। অপশনাল জিওগ্রাফিতে সবচেয়ে সুবিধা হচ্ছে এটাই, সেটা হচ্ছে কানেক্টেড। পেপার ওয়ানের তুমি যখনই পেপার ওয়ান কমপ্লিট করবে, পেপার টু তোমার 70% কমপ্লিট, কারণ তুমি অলরেডি ওখানেতে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে এসছো যে একটা ইকোনমিক সিগনিফিকেন্স বলতে কী বুঝি, ইকোনমিক সিগনিফিকেন্স কোনো রিজিয়নের বলতে আমরা কী বুঝি, ছোটনাগপুর প্লেটোতে কী কী রয়েছে সেগুলো জেনে নিলেই তুমি এর সাথে কানেক্ট করে দেবে। এখানেই হচ্ছে ফান্ডা। এই কোশ্চেনটা তুমি হয়তো ডাইরেক্ট তোমার তৈরি করা নেই, বাট তুমি লিখে আসতে পারবে 10 নম্বরের, খুব ভালো লিখে আসতে পারবে। এই কনফিডেন্স তোমায় তৈরি করতে হবে, আর নিজেদেরকে ভালো করে পড়তে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে। এরপর দেখো এখানেতে এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাকাউন্ট ফর ডেন্সিটি অফ পপুলেশন, হ্যাঁ, ডেন্সিটি অফ পপুলেশন ইন্ডিয়াতে, ইন্ডিয়ার যে পপুলেশন ডেন্সিটি আছে, সেই পপুলেশন ডেন্সিটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে বা পড়তে হবে। ক্লিয়ার? এরপর দেখো এখানেতে বিভিন্ন রয়েছে, যেমন ন্যাশনাল পপুলেশন পলিসি কি, হ্যাঁ, ন্যাশনাল পপুলেশন পলিসি 2011, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ন্যাশনাল যে পলিসিগুলো রয়েছে, পপুলেশন পলিসি এই ধরনের, অর্থাৎ এটা পপুলেশন থেকে কোশ্চেন দিয়েছে, এই ধরনের প্রশ্ন। এরপর দেখো এখানেতে কি বলেছে, কোশ্চেন ওয়ান অ্যান্ড এনি টু ফ্রম দ্য রেস্ট। তার মানে 1 নম্বরের প্রশ্নটা যদি তুমি করে নাও, তাহলে তোমাকে এই 4টের মধ্যে কটা প্রশ্ন করতে হচ্ছে, এনি টু ফ্রম দ্য রেস্ট দুটো করতে হচ্ছে, মানে 60 প্লাস 40, দুটো প্রশ্ন করছে মানে 30 30 60 আর এটা 40। তার মানে এখানে তো ব্যাপার আছে যে কিছু কিছু বিষয় যদি আমরা ভালো করে পড়ে রাখি, তাহলে আমাদের একটা টপিক যদি আমরা একটু কম পড়ি বা স্কিপ করে যাই, পরীক্ষার আগে একটু দেখে নিই, তাহলে কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিগুলোকে আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। ক্লিয়ার? এরপর দেখো এখানেতে কোশ্চেন 6 অ্যান্ড এনি টু ফ্রম দ্য রেস্ট, গ্রুপ বি, জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানেও দেখো এগ্রো ক্লাইমেটিক রিজিয়ন, দেখো ক্লাইমেট সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, এগ্রিকালচার সম্পর্কে তোমার জানা আছে, সয়েল সম্পর্কে তুমি জানো, কিন্তু এগ্রো ক্লাইমেটিক রিজিয়ন ওয়েস্ট বেঙ্গলে কী রয়েছে এবং তার যে বৈশিষ্ট্য, সেগুলো থেকে কোশ্চেন আসছে। আবার এখানে দেখো এগ্রিকালচার প্রোডাক্টিভিটি থেকে কোশ্চেন আসছে। আবার এখানে কন্ট্যাক্ট ফার্মিং, অর্থাৎ বিভিন্ন যে ফার্মিং রয়েছে, সেই ফার্মিং তুমি এখানে কোশ্চেন আসছে। এই ফার্মিংটা তুমি অলরেডি পেপার ওয়ানে পড়ে এসছো। কোথায়? এগ্রিকালচারের ক্ষেত্রে, রিসোর্স বেসে। বোঝা গেল? এটা হচ্ছে কানেক্টেড, পেপার ওয়ানের সাথে পেপার টু পুরো কানেক্টেড। আবার পেপার ওয়ানের সাথে গ্রুপ এর সাথে গ্রুপ বি আরও কানেক্টেড। মানে ফিজিক্যাল জিওগ্রাফি তুমি যদি জানো, সয়েল জানো, কোনো জায়গায় সয়েল তুমি জেনে গেছো, কোনো জায়গার ক্লাইমেটিক কন্ডিশন জেনে গেছো, কোনো জায়গার যে বিভিন্ন ল্যান্ডস্কেপ রয়েছে সেটা জেনে গেছো, তাহলে তোমার এগ্রিকালচার জানতে সুবিধা। এগ্রিকালচারে কী হবে তুমি অলরেডি বলে দেবে, ন্যাশনাল ভেজিটেশন কীরকম হবে তুমি অলরেডি বলে দেবে। এই জিনিসগুলো এখানেতে খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? এগুলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। তারপর দেখো এখানেতে ডিভাইড ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জিওগ্রাফিক ইউনিট, অর্থাৎ দেখো জিওগ্রাফি থেকে কোশ্চেন আসছে, জিওগ্রাফিক যে ইউনিট রয়েছে সেই জিওগ্রাফিক ইউনিটগুলোকে তোমাদেরকে এখানে জানতে হবে। আবার দেখো এখানেতে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো সম্পর্কে আমাদেরকে এখানে জানতে হবে। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে দেখো একটু আগে বললাম যে সয়েল ইরোশন, সয়েল কনজারভেশন, তারপর ফরেস্টের কনজারভেশন ম্যানেজমেন্ট, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট টপিক, এখান থেকে কোশ্চেন আসে। আবার দেখো ওয়েস্ট বেঙ্গলে এখানে লাস্ট 2 ডিকেডসে যে বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো থেকে কোশ্চেন আসে। বিভিন্ন সিনারিও, বিভিন্ন যে ছোটো ছোটো সেজ আছে, সেগুলোর সম্পর্কে কোশ্চেন আসতে পারে। এবং স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ পপুলেশন, ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন এবং গভর্নমেন্টের যে বিভিন্ন স্কিম রয়েছে, জেন্ডার বায়াস লিটারেসিতে, সেগুলো থেকে পড়তে হবে। অর্থাৎ দেখো কন্টেম্পোরারি যে ইস্যু, বিভিন্ন বিষয়, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ইন্ডিয়া থেকে কোশ্চেন আসে, যেটা আমাদের খুব এই জন্যই আমরা বলি যে অপশনাল জিওগ্রাফি খুব ইজি। তার কারণ হচ্ছে এখান থেকে দেখো কোশ্চেন নাম্বার 1 করতে হবে, আর বাকি কোশ্চেনগুলো কোশ্চেন নাম্বার 1 করতে হবে, তার সাথে দেখো এনি টু, তার মানে তোমার এইখান থেকে তোমাদের করতে হবে কটা, দুটো, আর এই কোশ্চেনটা এখান থেকে করতে হবে, এই কোশ্চেনটা, আর এখান থেকে করতে হবে এইগুলোর মধ্যে দুটো।
ইজি হচ্ছে না বিষয়টা? প্রথমে প্রশ্নটা হচ্ছে 40 নম্বরের, বাকি দুটো প্রশ্ন হচ্ছে 30 নম্বর করে 60 নম্বর। 60 আর 40-এ কত? 100। আর এখানে তাহলে তো হচ্ছে এটা 40, আর এখানে দুটো প্রশ্ন 60, তাহলে 60 আর 40-এ কত? 100। তার মানে 100 100 কত? 200 নম্বর। তাহলে এখানে হচ্ছে 100 100, টোটাল হচ্ছে 200 নম্বর। আর এখানে 200 নম্বর রয়েছে, এবার এখানেতে 200 নম্বর রয়েছে। এটা হচ্ছে টোটাল 400 নম্বরের একটা পেপার। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 2021-এর কোশ্চেন অনুযায়ী আমি ব্যাখ্যা করে দিলাম। এখানে ক্লিয়ার হয়ে গেছে অনেকটাই তোমাদের? কি ক্লিয়ার তো সবার? এরপর দেখো পেপার টু। পেপার টু দেখো এখানে যে বিভিন্ন জিওলজিক স্ট্রাকচার অ্যান্ড রিলিফ সেই সম্পর্কে কোশ্চেন আছে। তারপরে দেখো এখানে ন্যাচারাল ভেজিটেশন এবং হিমালয়ান যে রেঞ্জ আছে, টপিক্যাল তুন্দ্রা টাইপের যে ভেজিটেশন এগুলো রয়েছে, এগুলো রয়েছে। তারপর দেখো এখানে সয়েল ফরমেশন ইনফ্লুয়েন্সিং বিভিন্ন যে সয়েল ইরোশন, একটু আগেই বলছিলাম আমাদেরকে, সয়েল ইরোশন দেখো কোশ্চেন আছে। হ্যাঁ, তারপরে সাইনাইজেশন থেকে ইন্ডিয়ার কোশ্চেন আছে। বিভিন্ন ফিজিওগ্রাফিক যে ফ্যাক্টর রয়েছে সেই ফিজিওগ্রাফিক ফ্যাক্টর থেকে কোশ্চেন আছে এখানে। রেল নেটওয়ার্ক, ছোটনাগপুর পেপার থেকে প্রায় কোশ্চেন আসছে। ছোটনাগপুর পেপারটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে। হ্যাঁ, পপুলেশন ডিস্ট্রিবিউশন ডেন্সিটি এখান থেকে কোশ্চেন আসে। এছাড়া হাউ ডাজ ইন্ডিয়াস জিওগ্রাফিক্যাল লোকেশন ইনফ্লুয়েন্স ইটস স্টেট অ্যান্ড মানে টেট এবং বিভিন্ন যে টেট অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোকে থেকে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তারপরে এখানে রিজনাল ক্লাইমেটিক প্যাটার্ন থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ক্লাইমেটিক প্যাটার্ন আগেই বললাম, ক্লাইমেট তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে, সেখান থেকে আমি কোশ্চেন মোটামুটিভাবে পাওয়া যেতে পারে। এটা পেপার টু। পেপার টুতে তারপরে দেখো এখানেতে বিভিন্ন যে সিগনিফিক্যান্স বিভিন্ন যে ফার্মিং রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সেগুলো থেকে কোশ্চেন আছে। এভাবে ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন আছে, তোমরা এটা দেখে নেবে। এখানে দেখো বিভিন্ন যে এ এবং বি গ্রুপ থেকে কোশ্চেন আছে। বিভিন্ন ল্যান্ডস্কেপ, তার ইভলিউশন, একটু আগেই বললাম যে বিভিন্ন ফিজিক্যাল ফিচার, সেই ফিচার থেকে কোশ্চেন আসে। আর এলনিনো যে ইনফ্লুয়েন্স বিভিন্ন যে মনসুন এবং তার প্যাটার্নের, সেগুলো থেকে কোশ্চেন আসে। কোরাল রিপ থেকে কোশ্চেন আসে। এটা হচ্ছে ওশেনোগ্রাফি, এটা ওশেনোগ্রাফি। এটা এলনিনো মানে এটা হচ্ছে ক্লাইমেটোলজি। এটা হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ মানে জিওমরফোলজি। এটা হচ্ছে ইকোসিস্টেম মানে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। ডাম্পি লেভেল মানে হচ্ছে কার্টোগ্রাফি। কটা ইউনিট? 1 2 3 4 5, 5টা ইউনিট। কটা কোশ্চেন আছে? 5টা প্রশ্ন আছে। কটা করতে হবে? এনি 5 কোশ্চেন, এটা থেকে দুটো করতে হবে, যে কোনো থেকে আমরা একটা করতে পারি। ক্লিয়ার? গ্রুপ বি তো তাই। এখানেও দেখো 6 7 8 9 10, টোটাল 5টা প্রশ্ন আছে। এখানেও দেখো বিভিন্ন ফার্মিং থেকে কোশ্চেন আছে। ভন থুরেন মডেল, আমি তোমাদেরকে সিলেবাস দেখার সময় বলছিলাম না, ভন থুরেন মডেল। ভন থুরেন মডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরিও খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো এখানে ম্যাকিন্ডারের যে বিভিন্ন হার্ডল্যান্ড রিমল্যান্ড থিওরি, আগেই বলেছে তোমাদের পপুলেশন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি থেকে হার্ডল্যান্ড এবং রিমল্যান্ড দুটো থিওরি আছে। দুটো থিওরির মধ্যে একটা থিওরি প্রায় আসে, মানে দুটো থিওরির মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটা দুটো আসে। রিলেশনশিপ বিটুইন সোশ্যাল ইকোলজি অ্যান্ড সোশ্যাল স্পেস, এখান থেকে কোশ্চেন আসে। রুরাল আরবান সেটেলমেন্ট জিওগ্রাফি। তারপরে দেখো এখানেতে গ্রোথ পোল থিওরি, প্যারক্সের। এখানেও কোশ্চেনের যে প্যাটার্নটা দেখো, কোশ্চেনের প্যাটার্নটা যেটা পেপার 1-এ সেটা হচ্ছে 20 20, হ্যাঁ বেশিরভাগটাই 20। ওই বছরটাতে 30 ছিল। তাহলে আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে যে 20 নম্বর হায়েস্ট করে রাখলে সেটা আমি 30 লিখতে পারবো। আর এটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন আমাদেরকে করে রাখতে হবে, একটা স্মল কোশ্চেন আর একটু 20 নম্বরের কোশ্চেন, এভাবে কিন্তু করে রাখতে হবে। এরপর দেখো তাহলে আমাদের সিলেবাসটাতে যেভাবে ভাগ করা আছে, সেখানে আছে প্রিন্সিপালস অফ জিওগ্রাফি। তার মধ্যে দুটো প্রিন্সিপালস অফ জিওগ্রাফির মধ্যে কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। এটা হচ্ছে ফিজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল, আর এটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, তাই তো? আর একটা ফিজিক্যাল জিওগ্রাফি। এই যে ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, এই প্রিন্সিপাল অফ জিওগ্রাফি বলতে কি বুঝি? দেখো, প্লেস আর লোকেশন সম্পর্কে জানা। কোনো একটা জায়গায় ফিজিক্যাল এবং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স কোনো একটা লোকেশনেতে, ধরো আমি কোনো একটা জায়গায় কলকাতায় বসবাস করি বা কোনো একটা ডিস্ট্রিক্টে বসবাস করি, এবং তার সেখানকার যে লোকেশানটা, তার যে ফিজিক্যাল অ্যাসপেক্ট এবং সেখানকার ফিজিক্যাল অ্যাসপেক্টের সাথে সেখানকার মানুষের বা হিউম্যান যে ক্যারেক্টারিস্টিক্স, সেইগুলোর সম্পর্কে আমাদেরকে পড়তে হবে কিসে? প্রিন্সিপাল অফ জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফির মধ্যে। সাথে ক্লাইমেট, ভেজিটেশন, পপুলেশন, কালচার, কোনো একটা জায়গায় ইনফ্রাস্ট্রাকচার, এই সমস্ত বিষয়গুলোকে পড়তে হয়। রিজিয়ন সম্পর্কে আমাদেরকে জানতে হয়, অর্থাৎ কোনো একটা যেমন আর্থ, তো আর্থের মধ্যে বিভিন্ন ফিজিক্যাল ফিচার আছে,
বিভিন্ন কালচার আছে, বিভিন্ন ইকোনমি আছে, পলিটিক্যালের বিভিন্ন বাউন্ডারি আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হয়। হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, মানুষের সাথে এনভায়রনমেন্টের একটা ইন্টারাকশন হয়, তাই না? তো এই যে এনভায়রনমেন্টের এবং হিউম্যানের, অর্থাৎ কোনো কোনো সময় দেখতে পাই যে এনভায়রনমেন্টকে হিউম্যান কন্ট্রোল করছে, বা কোনো সময়তে অনেকে বলেন যে এনভায়রনমেন্ট হিউম্যানকে, অথবা অনেকে বলেন হিউম্যান এনভায়রনমেন্টকে কন্ট্রোল করছে। তো এই যে একটা কনফ্লিক্ট আমরা জানি জিওগ্রাফিতে প্রথম থেকে হয়ে আসে, তো এই জিনিসগুলো হিউম্যান যে মডিফাই করছে কোনো একটা ল্যান্ডস্কেপকে, ধরো একটা ল্যান্ডস্কেপ বলতে আমরা ধরলাম একটা পাহাড়ি এলাকা যেখানে মানুষের বসবাস হয় না, বাট আমি গিয়ে সেখানে বসবাস শুরু করলাম, তাহলে আমার সাথে ওখানকার যে এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আগে মানুষ বসবাস করতো না, সেই জায়গার সঙ্গে একটা ইন্টারাকশান তৈরি হচ্ছে। তখন সেই যে ন্যাচারাল ল্যান্ডস্কেপটা, যেখানে ন্যাচারাল ল্যান্ডস্কেপ ছিল, সেই ল্যান্ডস্কেপটার একটা চেঞ্জ তৈরি হচ্ছে। সেই চেঞ্জের ফলে আবার এনভায়রনমেন্টের প্রবলেম হতে পারে, হিউম্যানের প্রবলেম হতে পারে, তাই না? তো এই বিষয়গুলো এখানে আমাদেরকে ভালো করে জানতে হয়। এই রিলেশনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায় এই বিষয়গুলো। তারপর দেখো স্প্যাশিয়াল ইন্টারাকশান, স্পেশাল একটা ইন্টারাকশান থাকবে বিভিন্ন বিষয়ের মধ্যে, যেমন ধরো ডিস্ট্যান্স, কানেক্টিভিটি, রোড নেটওয়ার্ক, এগুলোতে কী করে কোনো একটা জায়গার ডেভেলপমেন্ট, কোনো একটা জায়গার হিউম্যান বসবাস করা, কোনো একটা জায়গা থেকে মানুষের অন্য একটা জায়গাতে মাইগ্রেট করা বা মাইগ্রেশন করা, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটা ধারণা আমাদের থাকা দরকার, যেটা কিন্তু জিওগ্রাফির মধ্যে আমাদেরকে জানতে হবে, সিলেবাস স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে জানতে হবে। সেই বিষয়গুলো যদি আমরা গল্পের মতো করে, আমরা সিম্পল করে জেনে রাখি, তাহলে আমাদের কাছে অপশনাল জিওগ্রাফিটা মনে হবে না একটা সাবজেক্ট, মনে হবে একটা জাস্ট খুব ইজি একটা ব্যাপার, যেটাকে আমরা খুব রিলেট করতে পারি নিজেদের মতো করে, ফিজিক্যাল এবং কালচারাল বা ফিজিক্যাল বা হিউম্যানের মধ্যে একটা কানেক্ট করে নিতে পারি। ধরো কোনো একটা জায়গা থেকে মানুষ অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি মাইগ্রেশন। সেটা পার্মানেন্টলি হতে পারে, সেমি পার্মানেন্টলি হতে পারে, হ্যাঁ। তো এই যে পার্মানেন্টলি যখন মাইগ্রেট করছি বা সেমি পার্মানেন্টলি যখন মানুষ মাইগ্রেট করছে, তার একটা নির্দিষ্ট কারণ আছে, তাকে কেউ একটা পুশ করছে, কোনো একটা ফ্যাক্টর পুশ করছে। ধরো এডুকেশান, আমাকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে মাইগ্রেট করতে হচ্ছে, তার কারণ কি? কারণ আমি চাই বেসিক এডুকেশান কমপ্লিট হওয়ার পর হায়ার এডুকেশান, তাহলে আমাকে একটা ভালো শহরে গিয়ে একটা এডুকেশান নিতে হবে, তাই না? এই ধরনের যে বিষয়গুলো, তাহলে এগুলো কি? এগুলো মানুষ এবং এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, যেগুলো কিন্তু জিওগ্রাফির মধ্যেই আমাদের খুব ভালো করে বুঝতে হয়। এরপর দেখো কাছে যেটা, সেটা হচ্ছে কার্টোগ্রাফি। শুধুমাত্র যে প্লেস, লোকেশান, রিজিয়ান, হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশান, স্প্যাশিয়াল ইন্টারাকশান, এগুলোই নয়, আমাদের ম্যাপিংটাও খুব জরুরি। অর্থাৎ কোনো একটা জায়গার ম্যাপ সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেই ম্যাপিংটা দরকার। আর কার্টোগ্রাফির ক্ষেত্রে বলে রাখি, কার্টোগ্রাফি যে অপশনাল জিওগ্রাফিতে যে সিলেবাসে রয়েছে, সেখানে আমাদের কোনো ম্যাপ ড্র করতে হয় না, ম্যাপ আঁকতে হয় না, এসব কিছু করতে হয় না। বাট আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার যে কনসেপ্টগুলো, ম্যাপ কী, ম্যাপ কত রকমের হয়ে থাকে, ম্যাপের টাইপস কী, এই ধরনের বিষয়গুলোকে আমাদের জানতে হবে। এবং সেগুলো থিওরিটিক্যাল, কোনো মানে প্র্যাকটিক্যালি যে আমাদেরকে খাতায় কলমে লিখতে হবে, আঁকতে হবে, করতে হবে, এইসব কিছু ব্যাপার নেই এখানে, ওকে? জাস্ট থিওরিটিক্যাল। এবার দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল যদি আমি দেখি, 4টে ভাগে ভাগ করা আছে সিলেবাসটাকে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট, রিসোর্স আর ইকোনমি, একটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড। এই 4টে ভাগ যদি আমরা বুঝে নিই, তাহলে দেখো অ্যান্সার তোমরা নিজেরাই পেয়ে যাবে যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, কী কী প্রশ্ন হতে পারে, কোন কোন প্রশ্নগুলোকে আমরা ভালো করে অ্যান্সার লিখতে পারবো, বা কোনগুলো ভালো করে পড়বো বা জোর দিয়ে পড়বো। এই 4টে অ্যাসপেক্টে সিলেবাসটা বানানো আছে। সিলেবাসটা দেখো ফিজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, কোনো জায়গায় ন্যাচারাল ভেজিটেশন কী রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার এবং সেগুলোকে আমাদের জানতে হবে। আর হচ্ছে হিউম্যান জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে পপুলেশন, কোনো জায়গায় সেটেলমেন্ট কীরকম, মাইগ্রেশন, একটু আগে বলছিলাম না, মানুষ মাইগ্রেট করে, কোনো জায়গা থেকে একটা অন্য জায়গায় মাইগ্রেট করে, মাইগ্রেশন হয়, হ্যাঁ, পরিব্রাজন বলে, একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। ইনফ্রাস্ট্রাকচার বলতে কি, কোনো একটা জায়গাতে যখন ডেভেলপমেন্ট হবে, তখন তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, তাই না? সেখানে বিভিন্ন শপিং মল, এই ধরনের বিভিন্ন জিনিস তৈরি হয়। তো সেই হিউম্যান জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট থেকে এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে রিসোর্স অ্যান্ড ইকোনমিক্যাল ইম্পর্টেন্স। কোনো একটা জায়গার রিসোর্স এবং ইকোনমি আমাদের জানা দরকার আছে, কারণ সেই জায়গায় কী ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে, কী ধরনের এগ্রিকালচার হয়ে থাকে, কী ধরনের মিনারেলস পাওয়া যায়, সেখানে ফ্রেশ ওয়াটার রিসোর্সটা কেমন আছে, গ্রাউন্ড ওয়াটার রিসোর্সটা কেমন রয়েছে, সয়েল কেমন, সেটা ল্যান্ড কেমন, এই ধরনের বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সেই কারণে সিলেবাসে এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়েছে, যে এই জিনিসগুলো যাতে একজন কম্পিটিটিভ এক্সামে যে সাকসেসফুল হতে চলেছে তার জন্য একটু জানা দরকার আছে। তারপর দেখো ন্যাচারাল হ্যাজার্ড, সাইক্লোন, ফ্লাড, ল্যান্ডস্লাইড, এই জিনিসগুলো, সাইক্লোন, কোনো একটা জায়গায় সাইক্লোন, ফ্লাড হলে কী সমস্যা হয়, তার আগে কী কী করা উচিত, ফ্লাড হওয়ার পরে কী কী করা উচিত, সাইক্লোন হওয়ার আগে কী করা উচিত, সাইক্লোনের পরে কী করা উচিত কোনো জায়গাতে, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার আছে। সেই হিসেবে দেখো এই জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এতে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এই এতটা পর্যন্ত কারো বুঝতে যদি অসুবিধা থাকে, তাহলে তোমরা বলতে পারো বা জিজ্ঞাসা করতে পারো।
তারপরে আমি আসবো আওয়ার প্ল্যান, অর্থাৎ আমাদের কি প্ল্যান রয়েছে সেই প্ল্যান সম্পর্কে আমরা ডিটেলসে বলবো যে কী প্ল্যানে আমরা টোটাল কোর্সটাকে আমি টোটাল কোর্সটাকে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে বোঝাবো, এবং তোমরা কীভাবে সেই জিনিসটাকে মানে বুঝবে এবং ভালো করে পড়ার চেষ্টা করবে। ক্লিয়ার? দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। সিলেবাস সম্পর্কে আমি আজকে আলোচনা করেছি, কিন্তু সিলেবাসটাকে আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। কারণ প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সিলেবাস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বেশি নয় 2 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে ফলো করে সেই জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো, আমি অ্যানালাইসিস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমাদেরকে স্ট্র্যাটেজি নিয়ে আমাদের পড়তে হবে। সেই অনুযায়ী পড়লে আমার মনে হয় যদি তোমরা এইভাবে লেগে থাকো বা পড়ো, তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। সেজন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস, প্রথমে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। কি একটা স্টাডি শিডিউল, আমরা যে পড়াশোনা করবো তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যান থাকবে, যে আমি হয়তো উইকে আমি কটা ক্লাস নিলাম, হয়তো 6টা ক্লাস নিচ্ছি, মাসে 6টা ক্লাস নিচ্ছি। তাই এই যে 6টা ক্লাস হচ্ছে, এই 6টা ক্লাসের মধ্যে কোন কোন ডেটে আমার ক্লাস থাকছে, সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, যে অপশনালে ওই একটা ক্লাসের থেকে আরেকটা ক্লাসের গ্যাপ হয়তো আমি দেখলাম যে 2 ডেজ আছে, বা আমি দেখলাম যে 4 ডেজ আছে, আবার কোনো কোনো ক্লাস থাকবে গ্যাপ থাকবে হয়তো 5 ডেজ, তাই না? তাহলে 5 ডেজ একটা গ্যাপ থাকবে, তাহলে কোনো একটা জায়গাতে 2 ডেজ, কোনো একটা জায়গায় 5 ডেজ, এই ধরনের গ্যাপ আছে। তো তো এই গ্যাপের মধ্যে তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে আমি এই গ্যাপের মধ্যে অপশনাল জিওগ্রাফিটা কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো। দেখো, অনেকের কি আছে, অনেকে অপশনাল জিওগ্রাফি পড়তে, মানে অপশনালটাকে পড়তে হবে জিএস পেপারের সাথে, অনেকে পড়তে চায় না, পরীক্ষার আগে ম্যানেজ করতে চাই, বা হবে না এখানে কিন্তু। হ্যাঁ, অপশনাল জিওগ্রাফিটা কী আছে, অপশনাল জিওগ্রাফিতে আমার 4 দিন টাইম আছে, আমাকে সেই 4 দিনের মধ্যে ওই যে বিষয়টা আমি পড়িয়েছি সেই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার, তার সাথে স্টাডি মেটেরিয়ালটা ভালো করে পড়ে রাখতে হবে, পড়ে সেটাকে একটু নিজে লেখার চেষ্টা করবে। এরকম নয় যে আমাকে নোট দিয়ে দেবে, নোটটা মুখস্থ করবো, দিয়ে আমি লিখে আসবো, সেটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। কারণ আমি আগেই বলেছি, একটা 20 নম্বরের নোট, একটা 10 নম্বরের নোট, একটা 5 নম্বরের নোট, একটা কোশ্চেনে ধরো, একটা আমি বললাম যে একটা কোশ্চেন আছে ধরো ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম, তো এই ফ্লুভিয়াল ল্যান্ডফর্মে আমি তোমাদের একটা নোট দিলাম, নোটটা কত এলো 20 নম্বরের আমি নোট দিলাম, 20 নম্বরের মতো করে লিখে এলাম, তোমার কনসেপ্ট নিয়ে তুমি মুখস্থ করে এলে, নোটটা এলো 10 নম্বরের, তাহলে তুমি এই 20 নম্বরের নোটটা লিখতে গেলে যে টাইমটা নষ্ট করবে, সেই টাইমটা তুমি আর অন্য কোশ্চেনগুলো ম্যানেজ করতে পারবে না। প্রথমের দিকে কোশ্চেনগুলো ভালো হবে, শেষের দিকে কোশ্চেনগুলো খারাপ হবে, ওভারঅল যে মার্কসটা, অ্যাভারেজ মার্কসটা কমে যাবে। বোঝা গেল? তাহলে ওটা কি, আমি এই ফ্লুভিয়াল ল্যান্ডফর্মের সম্পর্কে একটা স্টাডি মেটেরিয়াল দিলাম। স্টাডি মেটেরিয়ালটাকে তুমি ভালো করে পড়ে তুমি নিজের মতো করে একটা লেখার চেষ্টা করলে, কত নম্বরে লেখার চেষ্টা করলে, 20 নম্বরে লেখার চেষ্টা করলে। পড়া লেখা যখন তুমি পড়লে এবং তারপর যখন লিখলে, তারপরে তোমার মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তারপর তুমি এই নোটটাকে, আমি এই স্টাডি মেটেরিয়ালটাকে যেটা 20 নম্বর মতো দিয়েছি, তুমি এটা ভালো করে পড়ে নাও, আবার একবার রিভাইজ দিয়ে নাও, দিয়ে একটা মক টেস্ট দাও। এবার এই মক টেস্টে যখন তুমি দিয়ে দিলে, তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। এবার তোমাকে মাঝে মাঝে রিভাইজ দিতে পারলে ভুলে যাবে। এই মক টেস্ট যখন দিলে, পরীক্ষার আগে যখন তুমি পড়ে নেবে, তখন যখনই তুমি দেখবে যে এটা 20 নম্বরে দেয়নি, এটা 10 নম্বরে দিয়েছে, তখন তুমি নিজেই বুঝে যাবে কোন জিনিসটা বাদ দেবো আর কোন জিনিসটা আমি রাখবো। এই জিনিসটা তৈরি হতে হবে সবার মধ্যে। ক্লিয়ার? এবার দেখো, ফোকাস অন বেসিক যে বিষয়গুলো, বেসিক যে কনসেপ্টগুলো, প্রত্যেকটা বিষয়ের বেসিক যে কনসেপ্টগুলো, সেই বেসিক কনসেপ্টগুলোকে আমাদের প্রথমেই ক্লিয়ার করে নিতে হবে। কোথা থেকে করবো? ক্লাস থেকে। ক্লাসে আমি প্রত্যেকটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবো, একদম ইজি করে, ঠিক আছে? যেগুলো তোমার মনে হবে না যে জিওগ্রাফি কোনো কঠিন বিষয় বা এগুলো আমি পারবো না, খুব সহজ করে তোমরা বুঝে যাবে ক্লাসের মধ্যে। তারপর দেখো, ডিটেল স্টাডি অন টপিক। এরপরে এই ক্লাসে যখন প্রথমের দিকে আমি যখন বেসিক করে বলবো, তারপর যখন আমি আবার ইন ডিটেলসের দিকে যাব, সেই জিনিসগুলোকে আয়ত্ত করার চেষ্টা করো। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে, একটা ক্লাসের মধ্যে আমি বেসিক থেকে, প্রথমে বেসিক, তারপর আমি আবার কী করবো, সেটা থেকে ডিটেলসে যাব, আবার বেসিকে আসবো, আবার ডিটেলসে যাবো, এভাবে হবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। প্রথমে লাইভ দেখো, তারপর তোমার লাইভ হয়ে গেলে পরবর্তীকালে সেটা রেকর্ডেড দেখো, যে প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করার চেষ্টা করো, যে বেসিকটা কি যতটা বুঝতে পারবে পরে প্রথমে, তারপরে আস্তে আস্তে যখন তুমি পড়ে যখন ভিডিওটা আবার তুমি দেখবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি অ্যাডভান্স লেভেলে, বা তুমি সেই বিষয়টা সম্পর্কে ডিটেল স্টাডি, ওই টপিকটা সম্পর্কে আরও তোমার ডিটেলসে জানা হয়ে যাচ্ছে। তখন কি করবে, তখন তোমাদেরকে পরবর্তীকালে মক টেস্ট দিতে হবে, রিভিশন করতে হবে বারবার। তাহলে মক টেস্ট দিচ্ছি, রিভিশন করছি, এটা আমাদের রাখতেই হবে। এরপরে কি করবো, সবসময় আপডেট থাকতে হবে।
আমি আগেই বলেছি যে বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু থেকে না কোশ্চেন আসে। তাহলে আপডেট থাকতে হবে। আপডেট থাকতে হবে কাকে থাকতে হবে? আপডেট আমাকে বেশি থাকতে হবে, তোমাদেরকে সাথে থাকতে হবে। কারণ কি, আমি যে সমস্ত কন্টেম্পোরারি টপিকগুলো নিয়ে হঠাৎ করে একটা কোশ্চেন ক্লাস আমি অ্যারেঞ্জ করে দিলাম। ধরো তোমার মক টেস্ট আছে কালকে, আমি একটা কন্টেম্পোরারি কোনো ইস্যু হয়েছে, যেমন ধরো আহ, কিছুদিন আগে বিভিন্ন জায়গায় ফ্লাশ ফ্লাড হয়, তো ফ্লাশ ফ্লাডে একটা ইস্যু হয়েছে, সেই ইস্যুটাকে আমি একটা ক্লাস দিলাম। তো তোমাকে এটাকে ম্যানেজ করে নিতে হবে যে আমি এই কন্টেম্পোরারি ইস্যুটা স্যার আগে ক্লাস নেবে, আমি এটা দেখে নেবো, দেখে নিয়ে তারপরে আমি মক টেস্টে যাবো। তাহলে আমি ক্লাসটাকে দেখে নিতে হবে, তারপরে আমি মক টেস্টের জন্য করবো। আমি তাহলে 1 ঘন্টা বেশি দিতে হবে এখানেতে। এই ধরনের আপডেট জিনিসগুলো সবসময় আপডেট থাকতে হবে, শুধুমাত্র কন্টেম্পোরারি ইস্যুর জন্য না, এই পড়াশোনার ক্ষেত্রেও প্রত্যেকটা ক্লাসের পরেও বা বিভিন্ন বিষয়েতে কিন্তু আপডেট থাকতে হবে। তারপর দেখো, স্টে কনসিস্টেন্ট অ্যান্ড পজিটিভ। এই যে কনসিস্টেন্ট এবং পজিটিভ এই যে কথাটা বলি, এই কথাটা অনেকেই পারি না, আমিও হয়তো পারি না কোনো কোনো সময়তে কনসিস্টেন্স থাকা বা পজিটিভ থাকা সবসময়। বাট তোমাদেরকে সবসময় পজিটিভ এবং কনসিস্টেন্ট থাকতে হবে অপশনাল জিওগ্রাফির ব্যাপারে। যে সবসময় মাথায় রাখবে, হতে পারে ধরো আমি একটা ক্লাস দিলাম, একটা টেন্টেটিভ একটা ক্লাস দিলাম, যেমন ধরো আজকের ক্ষেত্রেই বলি, আজকে আমার ক্লাস ছিল কটায়? 8টা। বাট একটা টেকনিক্যাল ইস্যু হলো, কটায় গেলাম আমি? 9টা PM, 9টা। তার মানে দেখো, আমি কিন্তু চেষ্টা করেছি যে তোমাদের সাথে কানেক্টেড থাকা, আজকে ক্লাসটা নেবো এরকম নয় যে আমি বলতে পারতাম আজকে প্রবলেম আছে পরের দিন নেবো, এরকম নয়। আমি টাইমটা এখানে প্রবলেম হতে পারে, 8টা থেকে 9টা হতে পারে, বাট এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি চেষ্টা করবো। অনেক সময় হয় না, অনেক সময় ধরো টেকনিক্যাল ইস্যুটা সলভ হলো না, তাহলে আমাকে কী করতে হতো? আমাকে 2 দিন পরেই বা 3 দিন পরেই আমাকে 9টায় ক্লাস নিতে হতো। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার যখন সম্ভব সেই জিনিসটাকে ম্যানেজ করা, তখন আমাদেরকে ম্যানেজ করতে হবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আমরা সবাই পারি না। তো এই কনসিস্টেন্সি এবং পজিটিভ থাকতে হবে অপশনাল জিওগ্রাফির ব্যাপারে। ক্লিয়ার? আশা করছি তোমাদের ক্লাসটাতে আমি জাস্ট বেসিক জিনিসগুলোকে আজকে বললাম। এটা নট এ ক্লাস, জাস্ট একটা স্ট্র্যাটেজি এবং সিলেবাস ডিসকাশন করলাম। আহ, তো যাই হোক, তোমাদের আজকে ফার্স্ট ক্লাস। টেকনিক্যাল ইস্যু কিছু ছিল, এবং যে টেকনিক্যাল ইস্যু চেয়েও আমি এটা যেহেতু প্রথম লাইভ এলাম এভাবে, তো সেক্ষেত্রে আমি একটা কিতে এরর ছিল, আমি যেটা পুট করতে ভুল করছিলাম, এবং তারপরেও ওনারা বলে দেওয়ার পর আমি ঠিক করলাম। তো এই জিনিসগুলো যাই হোক, পরবর্তীকালে হয়তো হবে না আর। তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে অবশ্যই সেটাকে ক্লিয়ার করে নেবে, বা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো যে এই জায়গাগুলো স্যার আপনি বললেন, আমি ভিডিওটা দেখলাম, তারপরে আমার সমস্যা হলো, আমি ওই জন্য এখানে গ্রুপে টেক্সট করলাম, বা এখানেও গ্রুপ বলে একটা জায়গা আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছো।